এইচটিএমএল থেকে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু সব বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি এই প্রশ্নটি যদি ফলো করি, এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে। একটি আছে লিস্টের, যেটা আছে আনঅর্ডার লিস্ট, এবং আরেকটি আছে যে এইচটিএমএল এর বিভিন্ন কোড ব্যবহার করে তথ্য উপস্থাপন। তো আমরা গ নম্বর প্রশ্নটা যদি দেখি, যে চিত্র 1, এই চিত্র 1-এর মতো ওয়েব পেজ তৈরির এইচটিএমএল কোড লিখো। অর্থাৎ আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা, এই উদ্দীপকের বা এই চিত্রের আমাদের এইচটিএমএল কোড লিখতে বলছে, এবং ঘ নম্বরে চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1-এ যাওয়া যাবে। তো আমরা যদি সরাসরি এই প্রশ্নের উত্তরে যাই, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি যে এই চিত্র, এই দৃশ্যকল্পের এইচটিএমএল কোড লিখতে হবে। তো আমরা যারা এইচটিএমএল পারি, আমরা জানি এইচটিএমএল শুরুতে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল। শুরুতে কি লিখব? ডক টাইপ এইচটিএমএল। এটা কেন লিখব? এটা আমার বেসিক ক্লাসে দেওয়া আছে। এখানে ডক অর্থ ডকুমেন্ট, টাইপ অর্থ ধরন, ডকুমেন্টের ধরন। কি ধরনের ডকুমেন্ট? এইচটিএমএল ডকুমেন্ট। মূলত এইচটিএমএল এর ভার্সন বোঝানোর জন্য এই কোডটা বা এই ট্যাগটা ব্যবহার করা হয়। তো আমরা একটু খেয়াল করি। এরপরে আমরা লিখি যে এইচটিএমএল শুরু, যেহেতু এর উপরে কোনো টাইটেল দেওয়া নেই, তো এই ক্ষেত্রে টাইটেল ব্যবহার করলে হবে, না করলে হবে। তো আমার মনে হয় পরীক্ষাতে টাইটেল দেওয়া উচিত প্রত্যেকটা কোডের ক্ষেত্রে। তো আমরা এখানে হেড ব্যবহার করব, কারণ টাইটেল দিতে হলে অবশ্যই হেড ব্যবহার করতে হবে। হেডের পরে হচ্ছে টাইটেল, একটা টাইটেল নেম দিই, যেহেতু এটা এইচটিএমএল লিস্ট উল্লেখ নেই, আমি নিজের মতো করে, বা তোমরা নিজের মতো করে একটা টাইটেল দিয়ে দিবে এইচটিএমএল লিস্ট। দেন এখানে টাইটেল ক্লোজ, যখন টাইটেল ক্লোজ হয়ে যাবে তখন কি হেড ক্লোজ। এরপরে কি হবে? বডি শুরু। আমরা মূল যে তথ্যটা দিব সেটা কিন্তু বডি ট্যাগের মধ্যে। তো এখানে খেয়াল করি যে আমাদের এই দৃশ্যকল্পের প্রথমে যেটা দেওয়া আছে, এই যে এটা যদি আমরা একটু খেয়াল করি, যে বুক লিস্ট একটা তথ্য দেওয়া আছে, তার নিচে আছে আন্ডারলাইন। তো এটা প্রশ্নে অনেক সময় বোল্ড থাকতে পারে। যদি স্বাভাবিকের তুলনায় একটু মোটা থাকে, তাহলে ওই তথ্যটা বুঝবে যে ওইটা বোল্ড করা। তো বোল্ডের জন্য সেখানে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? বি ট্যাগ। তো যেহেতু এটা আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি, একটা পাওয়ার পয়েন্টে, এখানে বোল্ডটা একই কালার করা বলে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রশ্নে এটা বিগত সালের একটি প্রশ্ন, সেখানে এটা বোল্ড করা আছে। তো বোল্ডের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? বোল্ডের জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করব। আর যেহেতু এর নিচে আন্ডারলাইন আছে, এখানে যে আন্ডারলাইন আছে, একটু খেয়াল করো যে এই জায়গাটায় যে তথ্যটা দেওয়া ছিল, এই যে এখানে কিন্তু আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়। তো আমরা এখানে বোল্ড বি, এরপরে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করলাম। দেন এখানে লেখা আছে বুক লিস্ট, তাহলে আমরা বুক লিস্ট যে তথ্যটা, এই তথ্যটা দেব, ওখানে যে ফরম্যাটে লেখা থাকবে সেটাই দিতে হবে। বুক লিস্টের পরে এরপরে যেটা শুরু করলাম, বি ট্যাগ শুরু করেছি সেটা শেষ করতে হবে, ইউ ট্যাগ শুরু করেছি সেটা শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম যে তথ্য ছিল, এই যে এই তথ্যটার কোড। এখানে লেখাটা বোল্ড, এই জন্য বি ট্যাগ, তার নিচে আন্ডারলাইন, এই জন্য ইউ ট্যাগ। দেন ওখানে যে তথ্যটা লেখা সেটা লিখলাম, যেটাকে আমরা শুরু করেছি সেটার কাজ শেষ, সেটা আবার ক্লোজ করে দিব। এবার আমরা এখানে খেয়াল করি যে এখানে 3 টাইপের লিস্ট দেওয়া আছে। প্রথম যে লিস্টটা, সেটা কিন্তু ওর টাইপটা কি একটু খেয়াল করেন, টাইপটা হচ্ছে ডিস্ক। দ্বিতীয়টা কিন্তু স্কোয়ার, এবং 3 নম্বরটা কি? ওটা হচ্ছে সার্কেল। এটা একটা আনঅর্ডার লিস্ট। তো আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ নিতে হয়? আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ নিতে হয়। কোন ট্যাগ? ইউএল। এখন ইউএল এটা টাইপ কি? এই আনঅর্ডার লিস্টের একটি মাত্র অ্যাট্রিবিউট আছে, সেটা কি? আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কিন্তু একটা, সেটা হচ্ছে টাইপ। আর এর ভ্যালুটা কি? এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ডিস্ক, এরপরে আছে স্কোয়ার, সার্কেল, এইগুলো হচ্ছে যে এর এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু। তো যেহেতু এই টাইপটা কি বলতো, এই টাইপটা হচ্ছে ডিস্ক, তাহলে আমরা এখানে ইউএল টাইপ এখানে কি দিব? ডিস্ক দিব, এই যে দিলাম। এবার দেখব ডিস্কের আইটেম কয়টা। এখানে একটা, সেটা কি? বাংলা।
আমরা জানি কোনো লিস্টের প্রতিটা আইটেম প্রকাশ করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। তো যেহেতু এখানে বাংলা একটা লিস্ট ছিল, সে বাংলা তথ্যটা দিলাম, দেন এলআই শেষ। তো এখানে ইউএল টাইপ কয়টা ছিল? ডিস্ক ডিস্ক কিন্তু একটা ছিল। যদি আরো থাকতো তাহলে আমি এখানে আরো এলআই নিতাম। সে ধরো যে এখানে আমার অনেক তথ্যের পরে এই জায়গায় আরেকটা আছে ইংলিশ একটা ডিস্ক, তখন আমি কি করতাম? ইউএল শেষ না করে পরবর্তীতে এইটার জন্য আবার এলআই ব্যবহার করতাম। এটা আমি একটু পরে আরেকটু বোঝাচ্ছি। তো স্বাভাবিকভাবে যেহেতু ওখানে ডিস্ক একটা আছে, পরবর্তীতে আর নাই, সেহেতু আমরা এখানে কি করব? ওই ইউএলটা এখান থেকে কি করব? ক্লোজ করে দিব। আশা করি বুঝতে পারছো। দেন আমরা পরবর্তী দেখি যে আরেকটি হচ্ছে অ্যানাদার লিস্ট, এর টাইপটা কি? স্কোয়ার। তাহলে আমরা আবার সেম বিষয় নিব যে ইউএল টাইপ ইকুয়াল, এটা কি বলতো? স্কোয়ার। তাহলে এই টাইপটা দিলাম। স্কোয়ার টাইপে কয়টা আছে? ওখানে আইটেম একটা আছে, সেটা কি বলতো? ইংলিশ। তাহলে এলআই এখানে আমরা ইংলিশের জন্য তথ্য দিয়ে দিলাম, দেন এলআই কি? ক্লোজ। এর পরবর্তীতে আমরা দেখি যে আবার নতুন আরেকটা টাইপ ওখানে, সেটা কি টাইপ? সেটা হচ্ছে একটি সার্কেল টাইপ। তো যেহেতু ডিফারেন্ট টাইপ, প্রত্যেকটা টাইপের জন্য আলাদাভাবে ইউএল ট্যাগ নিতে হবে। তো যেহেতু এখানে আমাদের স্কোয়ারটা শেষ হয়ে গেছে, এই জন্য আমরা ইউএলটা এখানে ক্লোজ করে দিব। আমাদের লাস্ট একটা আইটেম আছে, লাস্টের আইটেমটা আমরা দেখি যে এখানে আইসিটির জন্য। তো আইসিটি যেহেতু ওখানে সার্কেল দেওয়া আছে, তাহলে ইউএল টাইপ এখানে কি দিব? ইউএল টাইপ ইকুয়াল এখানে সার্কেল। দেন ওর আইটেম কি এখানে? আইসিটি। তাহলে এলআই এখানে দিব কি? আইসিটি। দেন কি? এলআই ক্লোজ। আমাদের কি আর কোনো আইটেম আছে? সার্কেল টাইপের আর কোনো আইটেম আছে? নাই। সেহেতু আমরা এখানে কি করব? ওই যে এই সার্কেলের জন্য যে ইউএল নিয়েছি, সেই ইউএলটা আমরা ক্লোজ করে দিব। এই গেল মোট লিস্টকে প্রেজেন্টেশন। আর কোনো তথ্য নাই, সেহেতু আমরা যে ট্যাগ শুরু করছিলাম এখানে বডি ট্যাগ, বডির কাজ যেহেতু শেষ, এই জন্য বডি এখানে কি করে দিব? ক্লোজ করে দিব। দেন আমাদের সব ট্যাগ যখন হয়ে যাবে তখন এইচটিএমএল ক্লোজ করে দিব। এটা ছিল এই টাইপের কনসেপ্টের ট্যাগ। মোটামুটি যদি একটু বুঝে বুঝে লেখা হয়, এটা পার যে আইটেমগুলা ছিল, প্রতিটা আইটেম কিন্তু ডিফারেন্ট টাইপের। এই জন্য প্রতিটা আইটেমের জন্য আলাদাভাবে ইউএল ট্যাগ নিতে হবে এবং তাদের টাইপটা আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে। যখন ওদের আইটেমটা প্রকাশ হয়ে যাবে, ওই ইউএলটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই টাইপের জন্য একটা ইউএল নিলাম, এই টাইপের জন্য একটা ইউএল নিলাম, এই টাইপের জন্য একটা ইউএল নিলাম। যত টাইপ তত ইউএল নিতে হবে। যদি এমন থাকতো, আমি আগে যেটা বলছিলাম যে ধরো যে এখানে ডিস্ক টাইপের তথ্য এই দুইটা প্রকাশ করার পরেও আবার আছে, তখন আমরা কি করতাম জানো? তখন এর যে ইউএলটা, এটা শেষ করতাম না। শেষ না করে এর ইউএলটা আমরা শুরু করতাম। এর ইউএল যখন শুরু করে এর কাজ শেষ করে দিব, তখন ওর মধ্যে যতগুলো এলআই নিব ততগুলা কিন্তু স্কোয়ার যাবে। যখন এটা শেষ করে দিব, তখন যদি আমরা কোনো এলআই নিই, তাহলে সেই এলআইটা অবশ্যই ডিস্ক এলআই হয়ে যাবে, কারণ আমরা ডিস্কের ওইটা কিন্তু ক্লোজ করিনি। সিস্টেম হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছো। আমরা এই টাইপের ক্লাস আরো আপলোড করব ইনশাল্লাহ। ওইগুলা প্র্যাকটিস করলো কনফিউশন দূর হবে। তো তোমরা যে কোনো ক্লাস অনলাইনে দেখার পরে ওই টাইপের ক্লাসগুলো একটু তোমাদের নির্ধারিত যে বই আছে, বই থেকে দেখবে। দেখার পরে কিন্তু নিজেদের যে উইকনেস গুলো বা নিজেদের কনফিডেন্সটা উভয় কিন্তু বুঝতে পারবে যে আমরা এই টাইপের প্রশ্ন পারবো কিনা। আচ্ছা, আমরা ঘ নম্বর প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে যে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে ওই যে গো টু ওয়েব পেজ 1, এইটার উপরে যদি ক্লিক করা হয় তাহলে একটা ওয়েবসাইট চালু হবে। কথা কিন্তু এটা বলছে যে এটার উপর যদি ক্লিক করা হয় তাহলে যে কোনো একটা ওয়েবসাইট কি হবে? এখান থেকে একটা ওয়েবসাইট কিন্তু চালু হবে। তো আমরা যদি এটা দেখি যে কোড যদি লিখি, তাহলে পূর্বেরটার মতোই প্রথমে আমরা লিখবো কি? ডক টাইপ এইচটিএমএল। এটা প্রতিটা এইচটিএমএল এর ক্ষেত্রে কিন্তু লিখবেন। মোটামুটি এটা একটা ইউনিক। এটা না লিখলে যে মানে উত্তর ভুল এমনটা না, কিন্তু লিখবেন। ডক অর্থ ডকুমেন্ট, টাইপ অর্থ ধরন, এটা এইচটিএমএল এর ধরন। মূলত
HTML এর ভার্সন সর্বশেষ যে সংস্করণ বোঝানোর জন্য এই ডক টাইপ HTML টা ব্যবহার করা হয়। যে নতুন যে বইগুলো আছে প্রত্যেকটা বইয়ের উত্তরের হেডিং এ দেখবে যে এটা কিন্তু লেখা থাকে। অনেক টিচার বলে এটা স্কিপ করতে, কারণ তারা বলে যে এই টাইপের কনসেপ্ট না দিলেও আউটপুট কিন্তু আসে। কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা এটা দিবে, ডক টাইপ HTML এর কনসেপ্টটা। আচ্ছা, এরপরে আমরা এটা লিখবো কি HTML শুরু। হেড অবশ্যই দিতে হবে, আমি বলেছি যে না চাইলেও দিবে। হেড দিলে সেখানে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। দেন যেহেতু এখানে নিজের মতো করে একটা তথ্য দিয়ে দিবে, ওয়েব পেজ, একটা তথ্য এখানে দিয়ে দিলাম। দেন টাইটেল শেষ, হেড শেষ, হেডের পরে বডি। এই বডির মধ্যেই হচ্ছে আমাদের মূল কাজ, যে আমরা যে ট্যাগটা লিখবো মূলত সেই কাজই হচ্ছে বডির মধ্যে। এখানে দেখি প্রথমে লেখা আছে ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা কিন্তু একটা হেডিং হিসাবে আছে। আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো হেডিং ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। তো মূলত স্বাভাবিকভাবে যে হেডিং গুলা আমরা বইয়ে বা বিভিন্ন ওয়েব পেজে ব্যবহার করি সেটা H2 এবং H3 এটা কিন্তু বেশি। তো তুমি যখন এটা এর ট্যাগ লিখবা তখন অবশ্যই এটা H2 বা H3 যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমি মোটামুটি এটা H3 ট্যাগ ব্যবহার করলাম, যে H3। এখানে লেখা আছে কি ওয়েলকাম আইসিটি ল্যাব। অনেক শিক্ষার্থী আবার কি করে, এই লেখাটা একটু বড় করে দেওয়া, তো ভাবে যে মনে হয় এটা বড় করে লিখতে হবে না, এটা স্বাভাবিক যেমনটা তুমি লেখো সেইটাই কিন্তু লিখবে। ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা তথ্যটা দিলাম। তথ্য দেওয়ার পরে দেন H3 যেহেতু শুরু করছিলাম, H3 এখানে কি করতে হবে, শেষ করতে হবে। এবার এখানে দেখি প্রতিটা তথ্য আলাদা আলাদা ভাবে দেওয়া। তো এইভাবে আলাদা আলাদা তথ্যের জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, পি ট্যাগ। মানে কোনো কিছু আলাদাভাবে বোঝানোর জন্য, একটা প্যারায় বোঝানোর জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। তো পি ট্যাগ এখানে প্রথমে দেওয়া আছে এইচ, আমরা এইচ লিখলাম। এইচ এর পরে আমরা আগে ক্লাসে দেখেছি নিচে পাওয়ার বোঝানোর জন্য সাব ট্যাগ যেটা সাবস্ক্রিপ্ট, আর উপরে পাওয়ার বোঝানোর জন্য সুব ট্যাগ যেটা সুপার স্ক্রিপ্ট। যেহেতু পাওয়ার নিচেই বোঝাচ্ছে এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, সাব। এই যে সাব লেখার সময় বিটা গোল নিচে, তার মানে নিচেই পাওয়ার বোঝানোর জন্য সাব। সাব এখানে কত আছে বলতো, 2। যখন পাওয়ার হয়ে গেছে তখন কি সাব শেষ। আবার আছে এস ও 4 নিচে আছে, তাহলে 4 নিচে দেওয়ার জন্য আমরা আবার কি ব্যবহার করব, সাব। কত পাওয়ার ওখানে 4, দেন হচ্ছে সাব ক্লোজ। যেহেতু এর তথ্য শেষ, পি ট্যাগ আমরা শুরু করছিলাম, তাহলে পি এখানে কি করব বলতো, পি ক্লোজ করে দিব। এটা প্রথমটা গেল। দ্বিতীয় ক্ষেত্রে এখানে একটা সূত্র কোড লিখতে বলছে, আমরা আবার লিখি। এখানে আবার পি ট্যাগ নেই, পি ট্যাগ এখানে এ প্লাস বি, আমরা এটাকে লিখি। যেহেতু এর পাওয়ার উপরে বোঝাচ্ছে, পাওয়ার উপরে বোঝানোর জন্য কোন ট্যাগ, সুপার স্ক্রিপ্ট মানে সুপ। কত আছে এখানে, 2 আছে, 2 দিলাম। যখনই আমরা এটা লিখবো যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি যখন লিখলাম, যখন আমরা এখানে সুপ ট্যাগ ব্যবহার করছি, সুপ ট্যাগ যখন ব্যবহার করি তখন এর পজিশন কিন্তু এখানে চলে যাবে। সুপ মানে পজিশনটা উপরে, তাহলে আমরা এখানে সুপ ট্যাগ দিলাম। দেওয়ার পরে এরপরে 2 দেওয়া হয়ে গেছে, সুপার স্ক্রিপ্ট এখানে শেষ। এরপরে ছিল সমান সমান, ওখানে যে তথ্য বলছি সেই তথ্য দিব, আর আমরা এখানে লিখবো কোড। তাহলে এখানে এ আছে, এ পাওয়ার কি উপরে, উপরে পাওয়ার বোঝানোর জন্য কি সুপ ট্যাগ, এখানে 2 আছে সেই 2, দেন হচ্ছে যে সুপ ক্লোজ। এরপরে আছে কি প্লাস 2ab প্লাস বি, পাওয়ার উপরে বোঝাচ্ছে যেহেতু সেহেতু এখানে কি ব্যবহার করতে, সুপ। কত আছে এখানে 2, দেন হচ্ছে যে সুপ ক্লোজ। এবার এখানে কি পি ক্লোজ, যেহেতু পি ট্যাগ আমরা শুরু করছিলাম তাহলে পি ট্যাগ কি করব, ওখানে শেষ করে দিব। আশা করি এটা বুঝতে পারছো। এবার হচ্ছে যে মূল যে কাজটা, এখানে প্রশ্নে বলেছে যে গো টু এ ওয়েব পেজ 1, এইটার উপর ক্লিক করলে একটা ওয়েব পেজ চালু হবে। তো আমরা কোনো ওয়েব পেজ সংযুক্ত করার জন্য সেখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। কোন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে আমরা বুঝি যে এতে অ্যাঙ্কর, আর এর যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে হাইপার রেফারেন্স।
এরপরে এখানে আমরা দিব একটা ইউআরএল। যেহেতু এখানে কোনো ইউআরএল নেই, আমরা একটা ইউআরএল তৈরি করতে পারি। প্রথমে একটা প্রোটোকল অংশ করি, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এস হচ্ছে সিকিউর। দেন এখান থেকে আমরা HTTP-টা এইভাবে প্রকাশ করা হয়। এরপরে www. একটা ডোমেন দিব এখানে। সেই ডোমেনটা আমরা বুঝতে পারি, যেহেতু এখানে কোনো ওয়েব পেজ উল্লেখ করা নেই, আমরা নিজেদের মতো একটা education.gov.bd একটা ওয়েবসাইটে আমরা এখানে নিজের মতো করে দিলাম একটা ইউআরএল। আর যদি উল্লেখ থাকে, অনেক সময় থাকছে যে বুক শব্দটার উপরে ক্লিক করলে www.book.com ওয়েবসাইট চালু হবে, তাহলে তখন এখানে কিন্তু ওই ওয়েবসাইটটা মেনশন করতে হবে। আর যেহেতু দেওয়া নেই, আমাদের নিজের মতো একটা ওয়েবসাইট আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে আমরা ক্লোজ করলাম, দেন আমরা কোন শব্দটার উপরে ক্লিক করলে ওয়েবসাইট চালু হবে, এখানে কিন্তু গো টু ওয়েব পেজের উপরে। তাহলে আমরা ওই কথাটা লিখি, গো টু ওয়েব পেজ, গো টু ওয়েব পেজ 1। দেন আমরা এখানে কি করব, অ্যাঙ্কর ট্যাগ শেষ করব। এই ছিল এই তথ্যের হচ্ছে মূল কোড। আমরা যেহেতু তথ্য শেষ হয়ে গেছে, এখানে কিন্তু একটা পি ট্যাগ নিলে হবে, যে এটা একটা প্যারাগ্রাফ আকারে বোঝাচ্ছে। কিন্তু সব জায়গায় নিয়ে হলো, না নিলেও সমস্যা না। তাহলে এই হচ্ছে যে, যেহেতু আমাদের HTML শেষ, তাহলে আমরা এখানে কি করতে পারি, বডি ক্লোজ, দেন হচ্ছে HTML ক্লোজ। এই টাইপের প্রশ্ন শুধুমাত্র আমার মনে হয়, যদি তুমি একটু মনোযোগ সহকারে কয়েকটি বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করো, অ্যান্ড যদি বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই টাইপের জ্ঞানমূলকগুলা, কিছু ইম্পর্টেন্ট জ্ঞানমূলকগুলা, এবং আমাদের শীট আছে নির্ধারিত, প্রতিটা অধ্যায়ের কিন্তু নির্ধারিত শীট আছে। যারা আমার অফলাইনের স্টুডেন্ট, তাদের কিন্তু আমি বই পড়াই না, আমার প্রতিটা অধ্যায় থেকেই একটা নির্ধারিত শীট তৈরি করা। ওই শীটটা পড়লে মোটামুটি একটি অধ্যায় সম্পর্কে ওদের কিন্তু পূর্ণাঙ্গ ধারণা আসে। তো তোমরা যারা অনলাইন থেকে ক্লাস দেখছো, তাদের যদি শীটটি প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে অথবা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা শীটটি পেয়ে যাবে। ভালো থাকবে। আইসিটিতে কোনো সমস্যা হলে অবশ্যই রশিদ আইসিটি কেয়ারকে জানাবে, ইনশাল্লাহ সেটার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।